শুধুমাত্র ঢাকা মহানগরী ও জেলার আসনগুলোতেই বাতিল হয়েছে প্রায় অর্ধশতকের বেশি মনোনয়নপত্র। এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা ডক্টর তাসনিম জারা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কিংবা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ সারা দেশে বাতিল হয়েছে অনেক আলোচিত প্রার্থীদের মনোনয়নপত্র। এমনও হয়েছে যে একই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এক আসনে তো বাতিল আরেক আসনে। যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকা মাঠ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন কোনো এই মনোনয়ন প্রত্যাশী। ভোটের মাঠে যখন এসব নিয়ে আলোচনা, সমালোচনা বা গুঞ্জন বিদ্যমান, তখন আজকের ভোটের ট্রেনের শিরোনাম বাতিল ও আপিল। পুরো আয়োজনে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে থাকবেন একজন নির্বাচন বিশ্লেষক। আমরা জানবো এক ইস্যুতে তৃণমূলের মতামত। শুরুতেই চলুন দেখে নেই এই সারা দেশে মনোনয়ন যে যাচাই বাছাই চলছে সেখানে কি কি বিষয় দেখে মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করেন একজন রিটার্নিং কর্মকর্তা। যেসব তথ্য পরীক্ষা করা হয় এর মধ্যে আছে জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা, ফৌজদারি মামলার বর্তমান ও অতীত তথ্য, পেশা, নির্ভরশীলদের পেশা, আয়ের উৎস, সম্পত্তি ও দায়ের বিবরণী, প্রতিনিধিত্বের ইতিহাস, ঋণ সংক্রান্ত তথ্য এবং আয়কর সংক্রান্ত তথ্য। এ নিয়ে আমরা শুনবো বিশ্লেষণ। তবে তার আগে দেখে আসবো মনোনয়ন সংক্রান্ত মনোনয়ন বিষয় নিয়ে এই রাজনীতিকদের কিছু বক্তব্য। এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নগরের ভোটার না। ওনারা জানতেন যে ওনারা ঢাকা নগরের ভোটার, সেই অনুযায়ী ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। আমাদের যে নেতৃত্বাধীন যে জোট রয়েছে সকলে আমরা মিলিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিব, যাতে এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। আমরা যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। কালো টাকা, পেশি শক্তি এবং অন্য কোনো ধরনের সন্ত্রাসকে আমরা না করব। সাধারণ পরিবার থেকে বেড়ে উঠে এসেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। দৈনন্দিন তারা যে প্রতিকূলতা, প্রতিবন্ধকতাগুলো এবং লড়াই করে চলেছে, সেই লড়াইটা আমারও ছিল এবং এই লড়াইয়ে তাদের পাশে থেকে তাদেরকে শক্তিশালী করতে চাই। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে এবং এখানে কোনো পেশি শক্তি অথবা কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে এখানে উৎসব মুখর পরিবেশে মানুষ নির্বাচনী তৎপরতায় অংশগ্রহণ করবে। শুধু আমার একার জন্য করলে হবে না, যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো, আমরা সবাই মিলে ন্যায়ের জন্য লড়বো, তখনই আসলে আমার দেশ কূটনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে। সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে ধরনের আইনানুগ পদ্ধতি অনুসরণ করে কাজ করা উচিত এবং লেভেল প্লেইং নিশ্চিত করা উচিত, প্রশাসন নিরাপত্তা এনশিওর করা উচিত। এ ধরনের অসৎ এবং এ ধরনের বায়াস, এ ধরনের ফ্যাসিস্টের দোষর, এগুলো থেকে প্রশাসনের দায়িত্ব থেকে ক্লোজ করেন এবং জাতিকে সুন্দরভাবে ভোট দিতে দেন। গ্রহণযোগ্য নির্বাচনের ভিত্তিতে জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনার একটি দলকে নির্বাচিত করবে এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তার মধ্যে দিয়ে গণতন্ত্র একেবারে পুনঃপ্রতিষ্ঠিত হতে যাবে। সেই প্রক্রিয়ার মধ্যে আমরা চলে গিয়েছি। এটা জাতির জন্য অত্যন্ত সুদিন। ওই এলাকার মানুষের কি সমস্যা সমাধানের আমরা কি উপায় বের করতে হবে, সবকিছু নিয়ে আমরা আসলে তৃণমূল পর্যায়ের সাথে আমাদের একটা যোগসূত্র আছে। দর্শক, আজকের আলোচনার শিরোনাম বাতিল ও আপিল। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত আজকের এই ভোটের ট্রেনে। আমরা খুব একটা তৎপরতা দেখছি, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এগুলো বেশ সরব হয়ে উঠেছে এবং সারা দেশ থেকে আমরা দেখছি যে বেশ আলোচিত প্রার্থীদেরও মনোনয়ন বাতিলের খবর আসছে। শত শত প্রার্থীর মধ্যে তাদের মনোনয়নপত্র অবৈধ বা বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। মানে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, এই যে স্বাক্ষরের কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে বা মামলার অতীত যে তথ্য, বড় ধরনের ফৌজদারি অপরাধ নেই কিন্তু এরকম তথ্যটা কিছু দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো কি আগেও ছিল? মানে নির্বাচন কমিশনের যে স্পিরিট সেটির সঙ্গে কি যাচ্ছে নাকি মানে এবার সত্যি নির্বাচন কমিশন একটু সিরিয়াস হয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমি যদি এই নির্বাচনটাকে 24-এর সঙ্গে তুলনা করি, 24-এ কিন্তু এক ধরনের পরিকল্পনা ছিল নির্বাচনটাকে কোট আনকোট অংশগ্রহণমূলক করা,
প্রতিযোগিতামূলক করা। এই জন্যে তখন কিন্তু যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বেশিরভাগ ক্ষেত্রে হয়তো ছোটোখাটো ভুলের জন্যে এগুলোকে এক্সকিউজ করে তাদেরটাকে গ্রহণ করা হয়েছিল, যেহেতু নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করা হবে, প্রতিযোগিতামূলক করা হবে। যেহেতু আমরা 2014 নির্বাচনকে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বলা হতো যে 154টা 53টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এবং এই কারণে অনেক দেশ এটা সমালোচনা করেছিল, অনেকগুলো গবেষণায়ও এটা সমালোচনা হয়েছিল। ওখান থেকে বের হওয়ার একটা প্রচেষ্টা ছিল যে আমরা ভবিষ্যতে আর বাংলাদেশে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন করব না, এই জন্য এটা কীভাবে করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এবারের চিত্রটা কিন্তু ভিন্ন রকম। এবারের চিত্র হচ্ছে যে ইলেকশন কমিশন যাচাই বাছাই করছে, মানে স্থানীয় নির্বাচন কমিশন যারা এই যে রিটার্নিং অফিসার তাদের সঙ্গে যারা আছেন তারা যাচাই বাছাই করছেন। তবে একটা বড় জিনিস আছে, আমার কাছে মনে হয় যে ইলেকশন কমিশনের পরিপত্রে একটা বিষয় উল্লেখ করা আছে যে ছোটোখাটো ভুলের জন্য মনোনয়নপত্র বাতিল করা যাবে না। এবং আমি খেয়াল করে দেখলাম যে কোনো জায়গায় কোনো একটা কারণে বাতিল করা হয়েছে, আবার একই কারণে অন্য জায়গায় বাতিল করা হয় নাই। এই অভিযোগগুলো আসছে, আবার এই এক্সাম্পলগুলো আমি দেখেছি, তাই না? তার মানে হচ্ছে কি যে যিনি বাতিল করেছেন তার কাছে হয়তো তথ্যটা নাই, অথবা ইলেকশন কমিশন যখন তাদেরকে প্রশিক্ষণে বলেছে তো উনি এটাকে মেমোরিতে রাখতে পারেন নাই, এরকম একটা গ্যাপ হয়ে গেছে যে কোনো কারণে হোক। যে কারণে এবার কিন্তু বাতিলের হারটা খুব বেশি মনে হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত, যদি একদিন বাকি আছে। এই যে বাছাই প্রক্রিয়াটা আগামীকালও তো চলবে, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে বাতিলের হারটা একটু বেশি, এবং অনেক ক্ষেত্রে খুব ছোট ছোট জিনিসের জন্য বাতিল করা হয়েছে। এবং আমার ধারণা এরা যখন আপিল করবে অনেকে হয়তো তাদের মনোনয়নপত্র বৈধ হিসাবে ফেরত পাবে। আপনারা এটি মনে করছেন ডক্টর আব্দুল আলিম ভাই? এই যে যখন নির্বাচনের মাঠে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন তখন কিন্তু সবাই নজর রাখে এই যে প্রার্থীদের মধ্যে এই যে তারা যদি মনোনয়ন বাতিল যেগুলো হয়েছে আপিলে যদি ফেরত পায়ও, এগুলোই তো সংবাদ হয়েছে, মানে তাদের একটা মান মর্যাদার বিষয় আছে। এইগুলো কি মানে কেমন হচ্ছে বিষয়টা? না, একটা হচ্ছে যে এই যেহেতু প্রাইমারিলি বাতিল হয়ে গেছে, তখন হয়তো জনগণের মধ্যে এক ধরনের অন্যরকম একটা মেসেজ তারা পেয়ে যাবে যে আমার এই প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক বাছাই বাতিল হয়ে গেছে, একটা মেসেজ ভোটাররা পাবে। কিন্তু একই সঙ্গে উনি যখন আপিল করে জিতে আসবেন তখন কিন্তু ওনার মধ্যে এক ধরনের মেন্টালিটি গ্রো করবে যে আমি আপিল করে জিতে এসেছি, আমারটা অবৈধভাবে বাতিল করা হয়েছিল। উনি এই মেসেজ দিয়ে জনগণের কাছে এই মেসেজটা দিয়ে আবার ওনার যে হারানো যে সম্মান ওটাকে কিন্তু উনি ফেরত আনতে পারবেন। কাজে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে যে সমস্ত প্রার্থিতা বাতিল হয়ে গেছে, আমি বলবো যে সবার হতাশার কারণ নেই। অনেক হয়তো ফেরত পাবেন না, যেখানে সিরিয়াস ব্যাপার আছে, যে সমস্ত কারণে আসলে বাতিল করা যায় সেটা হয়তো আপিল করেও কোনো কাজ হবে না। বাট ছোটো ছোটো যে ত্রুটিগুলো আছে, ভুলগুলো আছে, এগুলোর জন্য বাতিল করা আসলে কোনো সুযোগ থাকে না। এবং এই কারণে আমার ধারণা অনেকেই ফেরত পাবেন এবং তারা আবার ভোটের মাঠে ফেরত আসবেন, এবং এই যে ভোটের ট্রেনে আবার তারা উঠবে। ভোটের ট্রেনে আবার উঠবেন। কিন্তু আব্দুল আলিম ভাই, আপনি যে কথাটা বললেন যে অবৈধভাবে বাতিল করা হয়েছিল, তো এই যে যাদের হাত দিয়ে এটা বাতিল হলো তারা তো প্রশ্নবিদ্ধ হয়ে গেল, তাদের হাতেই তো নির্বাচনটা হবে, এরকম প্রশ্ন কিন্তু এই যে এখনো কিন্তু আসছে রাজনীতির মাঠ থেকে। বলা হচ্ছে যে আগের আমলের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন বা পক্ষপাত, এইটা কি নির্বাচনের মাঠের জন্য ভালো? এইটা এখন ইলেকশন কমিশন নিঃসন্দেহে এটাকে মনিটরিং করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোন আসনে এই যে যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা আছেন, রিটার্নিং অফিসার আছেন, সহকারী যারা আছেন, তাদের কার্যক্রম দেখছেন যে তাদের পারফরমেন্স কেমন। যদি এরকম কোনো কিছু ঘটে থাকে যে কোনো রিটার্নিং অফিসার কিংবা সহকারী স্বপ্রণোদিত হয়ে এই ধরনের কাজের সঙ্গে জড়িত, ইচ্ছাপূর্বক করেছেন, হয়তো সেটা বাতিল করা যায় না, তখন ইলেকশন কমিশনের উচিত হবে এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, প্রয়োজন বোধে তাকে সরিয়ে দিয়ে অন্য রিটার্নিং বা সহকারী রিটার্নিং নিয়োগ দেওয়া। না হলে কিন্তু এই প্রশ্নটা থেকে যাবে, এবং শেষ পর্যন্ত যদি এটা কন্টিনিউ করে তখন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। জি আব্দুল আলিম ভাই, আমরা আরও কথা বলবো, একটা বিরতি যেতে হবে। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকে ভোটের ট্রেন আলোচনা করছে বাতিল ও আপিলেশন, এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই, আমরা একটু আইনের কথা জানতে চাই। সব জায়গাতে কি এই নির্বাচন যারা কর্মকর্তারা থাকেন, রিটার্নিং কর্মকর্তা, ধরেন যে বাংলাদেশের বিভিন্ন এটাতে সাংবিধানিকভাবে স্বীকৃত, কেউ সংক্ষুব্ধ হলে সেটার বিরুদ্ধে প্রতিকার চাইতে পারে, তো এই যে
পক্ষপাত বা এইগুলোর বিরুদ্ধে কি আসলে আইনগতভাবে ব্যবস্থা নেবার বা কোনো শাস্তি আছে, নাকি তারা দায় মুক্তি পাবেন এই ধরনের ব্যাপারগুলো? না, এখানে যদি কেউ ওই যে আমি যেটা বললাম, যদি কেউ ইচ্ছাপূর্বক এরকম করে থাকে, কারো কোনো প্রার্থিতা বাতিল করে থাকে, ইলেকশন কমিশন চাইলে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে পারে। আমাদের যে নির্বাচনী আইন আছে একটা 91 সালে পাশ করা, যেটা এবার একটু সংশোধন হয়েছে, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান, অর্থাৎ যে আইন দ্বারা ইলেকশন কমিশন এই যে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে যারা ভোট পরিচালনা করেন, ভোট গ্রহণকারী কর্মকর্তা, তাদেরকে ডেপুটেশনে নিয়োগ দিয়ে থাকেন। এবার কিন্তু ওইখানে শাস্তির পরিমাণটা বাড়ানো হয়েছে এবং খুব কার্যকরভাবে বাড়ানো হয়েছে। ইলেকশন কমিশন চাইলে তাদের বিরুদ্ধে শাস্তি নিতে পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যে প্রার্থিতা বাতিল করা হয়েছে, তারা যদি সংক্ষুব্ধ হন, তারা যদি মনে করেন যে উনি আপিল করবেন, তখন উনি কিন্তু ইলেকশন কমিশনে আপিল করতে পারবেন। এবং আমি যতটুকু জানি, ইলেকশন কমিশন এই যে বাংলাদেশের 10টা অঞ্চল, ইলেকশন কমিশন অঞ্চল 10টা, এই 10টা অঞ্চলের জন্য 10টা বুথ তৈরি করে দিয়েছে। অর্থাৎ এই 5 থেকে 9 তারিখ পর্যন্ত যে সমস্ত ব্যক্তির আপিল নমিনেশন বাতিল হয়ে গেছে, তারা ইভেন কি অন্য 3টা প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, তারাও কিন্তু আপিল করতে পারবে। ধরেন যে কোনো একজন প্রার্থীকে বৈধ করা হয়েছে কিন্তু তার আসলে বৈধ হওয়ার সুযোগ নাই, তখন ব্যাংক কিন্তু তার বিরুদ্ধে আপিল করতে পারবেন যে ওনার প্রার্থিতা ঠিক হয় নাই। সো এইভাবে আপিল করার ফলে ইলেকশন কমিশন এটা নিয়ে হিয়ারিং করবে এবং কমিশনের সেই যে জুডিশিয়াল পাওয়ার সেটা আছে তাদের, মানে ফুল কমিশন তখন কাজ করবে এবং ওখানে আপিল নিষ্পত্তি করবে। এবং তখনও যদি এটা নিষ্পত্তি না হয়, যদি কোনো প্রার্থী এই ইলেকশন কমিশনের সিদ্ধান্তেও উনি সংক্ষুব্ধ থাকলেন, তখন উনি আদালতে যায় চ্যালেঞ্জ করতে, আদালতে রিট করতে পারবেন। এবং এবার কিন্তু যে তফসিলে যে ব্যতিক্রম যে ব্যাপারগুলো কথা বলা হচ্ছিল, তাতে কিন্তু এই যে আপিল নিষ্পত্তি এই সময়গুলো কিন্তু একটু বাড়ানো হয়েছিল। এবং যেটা আমরা দেখছি সবশেষ তফসিল যে আবার একটু সংশোধন করা হয়েছে, সেখানে আপিল নিষ্পত্তির সময় আগে ছিল 12 থেকে 18 জানুয়ারি, এবার ওটা একটু আগে নিয়ে আসা হয়েছে 10 থেকে 18 জানুয়ারি নিষ্পত্তির সময়। কিন্তু প্রশ্ন হলো যে এই যে 10 থেকে 18 শত শত প্রার্থীর যে এইভাবে বাতিল হচ্ছে, সেটি কি এই যে ফুল কোর্ট, যেটা এখন কমিশন নির্বাচনী ট্রাইব্যুনাল বা কোর্ট হিসেবে যে তারা হিয়ারিংটা করবে, তাদের জন্য কি মানে অনেক মামলা হয়ে গেল না? তাদের তো মনে হয় দিনরাত হিয়ারিং করতে হবে। কাজটা খুব চ্যালেঞ্জিং, কোনো সন্দেহ নাই। মানে এত বিপুল সংখ্যক প্রার্থিতা বাতিল করাতে, মানে কমিশন তারা যে কোর্ট বসাবে এই হিয়ারিংয়ের নিষ্পত্তি জন্য, আপিল নিষ্পত্তির জন্য হিয়ারিং করবে, এটা একটা চ্যালেঞ্জিং কাজ এবং সময় সাপেক্ষ ব্যাপার। এবং তাদেরকে কিন্তু এই যে ডকুমেন্টগুলো দেখে রিভিউ করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এমনি একটা জিনিস দেখে তারা বলে দিল হ্যাঁ বা না, এটা বলার সুযোগ নেই। তাদেরকে এই যে প্রার্থীরা যে ডকুমেন্টগুলো সাবমিট করবে, সেগুলো দেখে রিভিউ করে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিতে হবে। কাজে এটা চ্যালেঞ্জিং কাজ, সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য হয়তো আপনি যেটা বললেন, তাদেরকে রাত দিন কাজ করতে হবে, এছাড়া কোনো অন্য অপশন নেই। কারণ যেহেতু ইলেকশন কমিশনের একটা বড় দায়িত্ব হচ্ছে এই কাজগুলো মানে যথাযথভাবে করা। যেহেতু এটা একটা কোয়াসি জুডিশিয়াল বডি, এই কাজগুলোকে যথাযথভাবে না করলে তখন কিন্তু আদালতে আবার মানুষ চ্যালেঞ্জ করবে, এবং আদালত যদি ফিরে দেয় কোনো প্রার্থিতা, তখন কিন্তু আবার ইলেকশন কমিশনের যে আমরা বাতিল করে দিয়েছি, আদালত আবার তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তখন ইলেকশন কমিশনের যে জাজমেন্ট, ওটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে তারা তাহলে কীভাবে এটাকে নিষ্পত্তি করলো, একটা প্রশ্ন উঠবে। আব্দুল আলীম ভাই, এখানে আমরা কোথাও কোথাও দেখেছি স্থগিত রাখা হয়েছে, মানে এইখানে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কি অনেক ক্ষেত্রে সমাধানের মানে সুযোগটা কি আইনগতভাবে নেই, যে আপনার এই কাগজের অসঙ্গতি আছে বা এই কাগজের জমাটা দেওয়া হয় নাই, এটা সম্পূর্ণ করেন, মানে এই ধরনের সময় দেওয়ার রেওয়াজ তো আমরা মনে হয় আগে দেখেছি, এবার কি না? সাধারণত ছোটোখাটো, আমি শুরুতে বলেছি, ছোটোখাটো ভুল ত্রুটির জন্যে মনোনয়নপত্র বাতিল করা হয় না। এটা কিন্তু পরিপত্রের মধ্যে লেখাই আছে, পরিষ্কারভাবে লেখা আছে, কিন্তু হয়তো বা কোনো ধরনের একটা গ্যাপ হয়ে গেছে, কেউ হয়তো বুঝতে পারছে না বা তাদের মেমোরিতে নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে ইলেকশন কমিশন এখন একটা কাজ করতে পারে। এখন পর্যন্ত কিন্তু একদিন বাকি আছে এই প্রাথমিক বাছাইয়ের জন্য, আগামীকাল বাকি আছে। আজকে ইলেকশন কমিশন প্রত্যেক রিটার্নিং অফিসারকে একটা মেসেজ দিতে পারে যে তোমরা ছোটোখাটো ভুলের জন্যে কোনো রকম মনোনয়নপত্র বাতিল করো না, একটা মেসেজ কিন্তু দিতে পারে। তাতে করে হবে কি, ইলেকশন কমিশনের প্রেশারটা একটু কম আসবে। এবং এই যে যেরকম এখন একটা হতাশা, অনেক প্রার্থিতা বাতিল হয়, একটা হতাশা, তাই না? কাজে এখান থেকে হয়তো একটা বের হয়ে আসা সম্ভব হবে। এমনিতেই মানে নানান ঘটনায় তফসিলের পরে রাজনীতির মাঠে কিন্তু নির্বাচন নিয়ে যে একটা উত্তাপ, সেই জায়গায় এই ধরনের সেই উত্তাপটা কিন্তু নানান কারণে একটু ব্যাহত হয়েছে, সেটা নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন।
বিশেষ করে ওই কিছু হত্যাকাণ্ড, তারপরে এই যে গুরুত্বপূর্ণ রাজনীতিকদের মারা যাওয়া, সেখানে এই ধরনের হতাশা জায়গা হয়তো নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় বা রিটার্নিং কর্মকর্তার এখানে একটা ভূমিকা রাখতে পারে। আমরা একটু এর পরে আরেকটা বিরতিতে যাব। বিরতির পরে আপনার কাছে যে বিষয়টা, দুইটা বিষয় একটু জানতে চাই। যে আমরা দেখছি যে একই প্রার্থীর একই আসনে তার মনোনয়ন বৈধ হচ্ছে, আবার ওই প্রার্থীর অন্য আসনে মনোনয়ন বাতিল হচ্ছে। মানে এই গ্রাউন্ডটা, এই কেসটা নিয়ে একটু আপনার সঙ্গে আলোচনা করব। তার আগে একটু বিরতিতে যাব। আব্দুল আলিম ভাই, আপনি সঙ্গে থাকুন। দর্শক, যাচ্ছি বিরতিতে, সঙ্গে থাকুন আপনিও। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকে আমরা আলোচনা করছি বাতিল ও আপিল ইস্যুর নামে, এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে যেটা দেখা গেল যে মাহমুদুর রহমান মান্না, ওনার বগুড়া 2 উনি ওইখানে আবেদন করেছিলেন, সেখানে ওনার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে, কিন্তু মানে ঢাকা 18 থেকে আবার বৈধ করা হয়েছে। এই একটা ব্যাপার, যে এটি মানে কিভাবে হতে পারে। আরেকটা প্রশ্ন একসাথে করি, দুইটা কেস একসাথে আপনার কাছে দিয়ে ব্যাখ্যা করার জন্য, যে হামিদুর রহমান আজাদ, ওনার কক্সবাজার মানে 2 আসন থেকে ওনার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে। তো ওনার যে একটা বক্তব্য, উনি মানে সংবাদ সম্মেলনে বলছেন যে তার মনোনয়ন যখন বাতিল ঘোষণা হয়, তখন তার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার যে কর্মী সমর্থকরা, তারা হাততালি দেবেন, এটা ঠিক আছে, কিন্তু সরকারি কর্মকর্তারাও হাততালি দিয়ে ফেলেছেন। মানে এইটা কি আসলে মানে হতে পারে কিনা, বা এটা ঠিক কিনা? আচ্ছা, প্রথমটা হচ্ছে যে একজন প্রার্থী তো সর্বোচ্চ 3টে আসনে ইলেকশন করতে পারে। ধরেন যে একজন প্রার্থী 2টা বা 3টাতে জমা দিল, তার ফর্মের মধ্যে কিন্তু কতগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয়। আমি একটা উদাহরণ দিই, প্রস্তাবকারী, সমর্থনকারী। প্রত্যেকটা ফর্মের মধ্যে এই প্রস্তাবকারী স্বাক্ষর থাকে, সমর্থনকারী স্বাক্ষর থাকে। এখন যদি এইটার মধ্যে ধরেন কোনো একটা আসনে তারটা ঠিক আছে, তখন ওখানে বৈধ হবে, আর দ্বিতীয় একটা আসনের ঠিক নাই, তখন কিন্তু তার ওই মনোনয়নটা বাতিল হয়ে যাবে। তার মানে এমন হতে পারে, এরকম ভাবে নানানভাবে হতে পারে জিনিসটা। কাজে এটা একদম অবাস্তব জিনিস তা না। আর পরে যে আপনি যেটা বললেন যে হাততালি দেওয়া, এটা আমার কাছে মনে হয় যে ইলেকশনের বড় জিনিসটা কি, যারা ইলেকশন পরিচালনা করবে, মানে আপনার ইলেকশন মেশিনারি, তাদের নিউট্রালিটি, তাদের নিরপেক্ষতা খুব ইম্পর্টেন্ট। তারা কোনো প্রার্থীর পক্ষে কাজ করবে না। কারো প্রার্থিতা যদি বাতিল হয়ে যায়, তাদের আচরণের মধ্যে, চেহারার মধ্যে এমন কোনো জিনিস ফুটে উঠবে না যেটা প্রমাণ করে তারা নিরপেক্ষ না। অর্থাৎ তাদের কাজটা হবে নিউট্রাল। তারা কারো পক্ষে না, কারো বিপক্ষে কাজ করবে না। যদি কেউ হাততালি দিয়ে থাকে, তাহলে এটা অন্যায় কাজ করেছে। এবং আমার হচ্ছে যে ইলেকশন কমিশন উচিত হবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, শাস্তিমূলক ব্যবস্থা না। কেন তারা হাততালি দিয়েছিল, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে তারা খুশি, তাই না? তারা খুশি। কেন খুশি হবে? মানে মনে হচ্ছে যে তারা সরকারি কর্মকর্তা, তাদের তো নিরপেক্ষ থাকতে হবে, মানে একটা পক্ষে রয়ে যাচ্ছে। আমি সে কথাই বলেছি, তাদের নিরপেক্ষ থাকতে হবে। অর্থাৎ তাদের কাজে, কর্মে, কথাবার্তায়, এমনকি চেহারার মধ্যেও কোনো রকম ছাপ থাকবে না যে তারা কোনো একটা দলের পক্ষে কাজ করছে। তাদের একটা এজেন্ডা, সুষ্ঠু নির্বাচন, ফেয়ার নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচন। কারটা বাতিল হলো, কারটা থাকলো, এটা তাদের বিবেচ্য বিষয় না। তারা দেখবে ইলেকশনটা সুষ্ঠু হলো কিনা, তা আইনগতভাবে কাজটা করতে পেরেছে কিনা, এটা তাদের মূল কাজ। আব্দুল আলিম ভাই, মানে এইখানে একটা সমালোচনা এরকম আসছে যে নির্বাচন কমিশন তো মানে মূল বডি, যারা এই পুরো নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে, এখন প্রশাসনও তাদের কথা মতো চলবে, কিন্তু এখানে সমালোচনা আছে যে নির্বাচন কমিশনের যেইভাবে আবির্ভূত হবার কথা ভোটের মাঠে, তেমন হচ্ছে না। আপনার মত কি? না, ইলেকশন কমিশন সবসময় যেটা করা দরকার সেটা হচ্ছে যে ইলেকশন তো কন্ডাক্ট করে আপনার মাঠ প্রশাসন, মানে ইলেকশন মাঠ প্রশাসন যারা, তারা করে। বাট ইলেকশন কমিশন একটা বড় ভূমিকা থাকে মনিটরিং করা, এটাকে দেখা কোথায় কি হচ্ছে না হচ্ছে, সবখানে চোখ রাখা, কোথাও ভুল হলে অ্যাকশন নেওয়ার জন্য বলা, প্রয়োজন বোধে নিজেরা অ্যাকশন নেওয়া, এই কাজটা ঠিক মতো করতে হবে। পরে এখন যেহেতু একটা ব্যাপার আছে যে এখন কিন্তু কোনো ধরনের প্রচারণা করা নিষিদ্ধ। অর্থাৎ তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত অফিসিয়ালি কোনো প্রার্থী কোনো প্রচারণা করতে পারেন না। যেহেতু এই কাজগুলো বন্ধ আছে, কাজে ভাইবটা আসলে ওইভাবে আসে নাই, ওটা দেখা যাচ্ছে না। বাট তারপর ইলেকশন কমিশন যে কাজ করছে না একদম, আমি এটা তো ইতিবাচক, এখন তো নীরব থাকারই সময়, এখন নীরব থাকার সময়, কাজে এটা ইতিবাচক দিক। এবং আপনি খেয়াল করবেন যে এই যে আপনি আগে বলতেছিলেন বিরতির আগে, যে তফসিল ঘোষণা ঠিক পরের দিন একজন সম্ভাব্য প্রার্থীর উপরে হামলা, গুলি, এবং পরে উনি মারা গেলেন। অনেকেই ধারণা করতেছিলেন পরিবেশটা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু হয় নাই। পরিবেশটা কিন্তু ওইভাবে খারাপ হয় নাই, বরং আমি বলবো যে এখন স্বাভাবিক আছে।
এটাও কিন্তু ইলেকশন কমিশনের কিছু পদক্ষেপের কারণে হয়েছে। কাজে আমার কাছে মনে হয় যদি এটাকে ধরে রাখা যায় তাহলে হয়তো ইলেকশন কমিশন, আপনি বললেন ভূমিকা, তারা যদি তাদের রোলটা ঠিকমতো প্লে করে তাহলে আমরা হয়তো একটা ভালো নির্বাচন দেখতে পাবো। আব্দুল আলীম ভাই, আমরা তো শেষ পর্যায়ে যে প্রশ্নটা করতে চাই যে প্রতিবারই এই যাচাই বাছাই এটা তো আসলে খুব গুরুত্ব সহকারেই হওয়া উচিত, কিন্তু এই যে যাচাই বাছাইয়ের জন্য আমাদের অল্প কিছু দিন থাকে, এই যে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 6 দিন, মানে এইবার একটু সময় একটু যদিও বাড়ানো হয়েছে, কিন্তু আপনি কি মনে করেন যে এটা যথেষ্ট সময় বা এই যাচাই বাছাইটা আরও ভালো মতো হওয়া দরকার? এটাও তো মানে একটা দিকে মানে প্রত্যেকবার মনে করা হয় যে এই সমালোচনাটা আছে। আমি আপনার সঙ্গে একমত, কারণ এখন কিন্তু একজন প্রার্থীকে আপনি ধরেন যে আমাদের প্রার্থীর সংখ্যা কত ছিল যারা সাবমিট করেছে, 2569 জন। তাদের এক একজন প্রার্থীর প্রচুর কাগজপত্র আছে, এগুলো সব যাচাই করা, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এবং ভুল আছে কি নাই। আবার ধরেন যারা স্বতন্ত্র প্রার্থী তাদের যে 1% ভোটারের স্বাক্ষর, এটা কতটা সঠিক আছে বা ঠিক নাই, এগুলো দেখা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমি আপনার সঙ্গে একমত, এখানে সময়টা বাড়ানো দরকার। একটা যে যেমন আয়কর রিটার্ন জমা দিতে হবে, একজন নাগরিকের যে তথ্য এগুলো তো সরকারের কাছে আছে বিভিন্ন দপ্তরে, তাহলে যে অটোমেশন নিয়ে বারবার একটা কথা হয়, মানে সেই ব্যাপারে আপনি কি বলবেন? মানে এগুলো তথ্য হলে তো শুধুমাত্র আমার ভোটার আইডি কার্ডটা দিলে সব তথ্য এসে যাওয়ার কথা। হ্যাঁ, যদি ওইভাবে করা থাকে তাহলে একটা দিয়ে সব কিছু বের করা সম্ভব। অর্থাৎ এটাকে যদি আমরা অনলাইনে করে ফেলতে পারি, এই যে সব তথ্য, এখন কিন্তু সার্টিফিকেটগুলোও অনলাইনে পাওয়া যায়, সব সার্টিফিকেট এখন, এই জন্য যদি অনলাইনে সব থাকে তখন কিন্তু এইটাকে যদি কাজে লাগায় ইলেকশন কমিশন তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে পারে। অর্থাৎ এত চ্যালেঞ্জিং হবে না, হাত দিয়ে পেজ উল্টিয়ে যাচাই বাছাই করার মতো চ্যালেঞ্জিং কাজ করতে হবে না। এই জন্য এটাকে অনলাইন করে ফেলাই ভালো। জি, ডক্টর আব্দুল আলীম, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে সশরীরে এসে অংশ নেবার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন ভোটের ট্রেন। এবারে আমাদের যে আলোচনার বিষয় বাতিল ও আপিল, এই ইস্যু নিয়ে জানতে চাই প্রান্তিক মানুষের মতামত। আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনোতোষ বেদজ্ঞ। মনোতোষ, আপনি দেখা যাচ্ছে যে আপনি তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আছেন, এই যে মনোনয়ন বাতিল সম্পর্কে এবং আপিল করা নিয়ে আসলে তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ লিমন। আজকের ভোটের ট্রেনের আজকের পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব ইউসুফ বদরি এবং জেলা জামায়াতের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলাম। তারা দুজনই কিন্তু কক্সবাজারের অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত জনপ্রিয় রাজনীতিক হিসেবে এখানে পরিচিত। শুরুতে আমি একটু যেতে চাই জেলা জামাতের সেক্রেটারি জনাব জাহিদুল ইসলামের সাথে। তার কাছে আমি জানতে চাইব এই যে সাম্প্রতিক যে মনোনয়ন দাখিলের ক্ষেত্রে কক্সবাজারের যে 4টি সংসদীয় আসন রয়েছে, এখানে 3টি আসনে তাদের প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি আসনে যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, তার মনোনয়নটি আসলে বাতিল করা হয়েছে এবং সেই মনোনয়নটি বাতিলের বিষয়ে তিনি অভিযোগ যেটি করেছেন সেটি হচ্ছে মূলত আওয়ামী লীগ সরকারের আমলে করা একটি মামলার অজুহাতে কিন্তু তাকে বেআইনিভাবে এই মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই বিষয়ে জেলা জামাতের বা দলের অবস্থান কি সেটি আমরা একটু জানতে চাইবো জনাব জাহিদুল ইসলামের কাছে। ধন্যবাদ। এখন টিভির আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত যারা আছেন, সহ আলোচক সহ সম্মানিত উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। তো গতকাল এবং আজকে কক্সবাজার জেলার 4টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে। তো গতকাল কক্সবাজার 1 এবং কক্সবাজার 2 দুটি আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। যথারীতি আমরা সেখানে উপস্থিত ছিলাম। আপনারা জানেন কক্সবাজার 2 আসনের জামাত ইসলামের প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাতীয় নেতা ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ, মশখালী কুতুবদিয়ায় জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী। গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয়ে
আমরা উপস্থিত ছিলাম। এখানে তার সব কাগজপত্র, ডকুমেন্টপত্র সব কিছুই যথাযথ ছিল, সেটা রিটার্নিং অফিসার আমাদের সামনে উপস্থাপন করেছেন। তবে একটি মামলার কথা বলে, যে মামলাটি হয়েছিল ফ্যাসিস্টদের আমলে 2013 সালে, আমরা জানি ওই সময়ে বিচারালয়গুলোকে দলীয়করণ করা হয়েছিল, এককভাবে রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হতো। এদেশের বড় বড় রাজনীতিবিদদেরকে মিথ্যা মামলা সাজিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই অন্যায়ের বিরুদ্ধে ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ উনি বক্তব্য দিতে গিয়ে এই বিতর্কিত আদালতের বিষয়ে উনি কথা বলেছিলেন। আদালত ওনাকে 3 মাসের কারাদণ্ড দিয়েছিলেন। এই কথাটা, এই অপরাধে ওনার মনোনয়ন বাতিল করেছে। আমরা মাননীয় রিটার্নিং অফিসারের কাছে উপস্থাপন করেছিলাম, এটা 2013 সালেই ঘটনা, তখন উনি এমপি ছিলেন, ওনার কোনো অসুবিধা হয়নি। এবং 2018 সালে নির্বাচনে উনি নমিনেশন সাবমিট করেছিলেন, তখনও এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে একই কথা উঠেছিল। সব কিছু আলোচনা পর্যালোচনা করে ওনার মনোনয়নপত্র বৈধ করে 18 সালে উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এটা সেটেল হয়ে গেছে এই বিষয়টা। এই বিষয়গুলো আমরা রিটার্নিং অফিসারকে বোঝানোর চেষ্টা করেছি, যেই মানবতা বিরোধী অপরাধে অপরাধী হলে উনি নমিনেশন বাতিল হতো, উনি তো মানবতা বিরোধী অপরাধে অপরাধী নয়। ওই মানবতা বিরোধী আদালত অবমাননার একটা বিষয়, ওনাকে শাস্তি দেওয়া হয়েছিল। ধন্যবাদ জনাব জাহিদুল ইসলাম। আমরা আবারও ফিরছি আপনার কাছে। এবার একটু জেলা বিএনপির দপ্তর সম্পাদক জনাব ইউসুফ পদুরির কাছে যেতে চাই। তার কাছে আমার প্রশ্ন, এই 4টি সংসদীয় আসনে বিএনপির সব প্রার্থীরই আসলে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, এবং মাঠ পর্যায়ে বর্তমান যে বিএনপির সাংগঠনিক অবস্থা সেটি কেমন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছে? ধন্যবাদ আজকের এই লাইভে সংযুক্ত করার জন্য। এখন টেলিভিশনে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাংলাদেশের, এই দেশের মাটি ও মানুষের সবচেয়ে একটি জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। কক্সবাজার জেলায় আমাদের 14টি ইউনিট রয়েছে, পৌরসভা উপজেলা মিলে 82টি সাংগঠনিক ইউনিয়ন রয়েছে, 53টি পৌরসভায় ওয়ার্ড রয়েছে, অর্থাৎ 743টি ওয়ার্ডের মধ্যে আমাদের এই নির্বাহী কমিটিগুলি খুবই সুসংগঠিত, শক্তিশালী। নির্বাহী কমিটির মধ্যে যাচাই বাছাই করে আমাদের যাদেরকে নেতৃত্ব এখানে এনেছি, সবাই দক্ষ, পরিপক্ক এবং সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিরা এই নেতৃত্ব রয়েছে। এদের নেতৃত্বেই সারা কক্সবাজার জেলায় ওয়ার্ড পর্যায় থেকে আমাদের নির্বাচনী কর্মকাণ্ডে গণসংযোগ করে যাচ্ছেন এবং অব্যাহত রেখেছেন। 22 তারিখ প্রতীক বরাদ্দের পর আমরা পুরোদমে আরও বিশাল আকারে এই প্রচারণায় সম্পৃক্ত হব ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব ইউসুফ বদুরি। আমরা এবার একটু জামাতের যিনি সেক্রেটারি জেলা পর্যায়ে তার কাছে আবারও যাব। আমরা জানতে চাইব, দীর্ঘদিন পর আসলে জামাত পুরোদমে উন্মুক্ত পরিবেশে মাঠে ফিরেছে, এবং নির্বাচনী মাঠে তাদের অবস্থান বর্তমানে কি, তারা কেমন আসলে এই নির্বাচনকে ঘিরে কেমন আশা করছেন? জি, সম্মানিত উপস্থিত, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘ 17 বছর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। 5ই আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি পরিবেশ তৈরি হয়েছে, আমরা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছি। দেশের মানুষ একটি পরিবর্তন চাই। 54 বছরে আমরা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। বর্তমান মানুষ আগের অবস্থা থেকে ফিরিয়ে একটি নতুন অবস্থায় ফিরে আসতে চাই। একটি নতুন আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের জন্য মানুষ কাজ করে যাচ্ছে। আমরা দীর্ঘ 1 বছর ধরে কক্সবাজার 4টি আসনে কাজ করে যাচ্ছি। কক্সবাজারের মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে। মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে যেভাবে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি, দেশের শিক্ষাঙ্গনগুলোতে নির্বাচন আমরা দেখেছি। ডাকসুতে বিজয়, চাকসুতে বিজয়, রাকসুতে বিজয়, জগসুতে বিজয়, যেটা 54 বছরে হয় নাই। এখন বর্তমানে মানুষ পরিবর্তনের হাওয়া লেগেছে। এই বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি আমাদের বিজয় হয়েছে। সেই বিজয়ের ধারাবাহিকতায়
আমরা কক্সবাজারের 4 আসনেই আমরা আশাবাদী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আমরা 4টি আসনে বিজয় অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে। অতীতে যেভাবে আমরা 91 সালে চকরিয়াতে বিজয় হয়েছিলাম, মুশখালী কুতুব দিয়ে আমরা বিজয় হয়েছিলাম, এরপরে কক্সবাজারে এই আসনে আমরা সামান্য ভোটে আমরা হেরেছিলাম। এভাবেই আমরা আশা করছি দেশের মানুষ যে পরিবর্তন চাই সেই পরিবর্তন হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আশা করি জনাব জাহিদুল ইসলাম, আমরা দুই প্রার্থীর বিএনপির এবং জেলা জামাতের দুইজন নেতার কথা শুনছিলাম। তারা আসলে আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে সেই আশা করছেন এবং তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তারা আসলে এই নির্বাচনকে ঘিরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন। তারা এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে বলে তারা আশা করছেন। এই ছিল লিমন কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ মনতাজ বিদগ্ধ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।